উপস্থিত বিশ্ব নজরুল গবেষক অনর্বশী বক্তা, দৈনিক যুগান্তরের সম্পাদক, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহরুব সাঈদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ, ঢাকা রিপোর্টার যুগ্ম সভাপতি জনাব বাবু সালে আকন, সাবেক সভাপতি মোরসালিন নোমানি, ইলিয়াস হোসেন, আমাদের হারুন জামিল ভাই আছেন, ডক্টর মাহবুব হাসান ভাই, কবি আবু জাফর ভাই এবং কাজী ভাইয়ের সহধর্মিণী, যিনি কাজী ভাইকে সবসময় প্রেরণার উৎস দিয়ে এসেছেন, ওনার ছেলে যার বক্তব্য আমরা শুনেছি আপনার ইবনে আমিন, কাজী ভাইয়ের মেয়ে জামাই সহ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, সতীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সত্যি আমার জন্য খুব কষ্টের দিন। একের সঙ্গে একে প্যানেলকে ইলেকশন করে নির্বাচিত হওয়ার একেবারে অল্প সময়ের মধ্যে কাজী ভাইকে হারাতে হয়েছে। কাজী ভাইকে নিয়ে প্রায় আড়াই ঘন্টা 3 ঘন্টার মতো আলোচনা হচ্ছে। সবাই গাজী ভাই কর্মময় জীবন তুলে ধরেছেন। আমি দীর্ঘদিন তার সাথে কাজ করতে গিয়ে আমি এইটুকু বলি, রুহুল আমিন গাজী ছিলেন একজন সৎ, নির্ভীক এবং সাহসী সাংবাদিকতার প্রতীক। গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। যখনই গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছে, রুহুল আমিন গাজী সবার আগে সামনে এসে দাঁড়িয়েছেন। সাংবাদিকের বেতন হচ্ছে না, সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, সবার আগে রুহুল আমিন গাজী সেখানে গিয়ে হাজির হয়েছেন। এটা আমাদের মধ্যে কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায়। সাংবাদিক জীবনে তিনি কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। সত্যি কথা বলতে কি, সাহসী সাংবাদিক হিসেবে গাজী ভাই ছিলেন অতুলনীয়। তিনি যেই মাপের নেতা ছিলেন এবং জাতীয় পর্যায়ের নেতাদের সাথে যে পরিমাণ ওনার সম্পর্ক ছিল, ইচ্ছা করলে এই সাংবাদিকতা ব্যবহার করে তিনি অনেক অর্থনীতির মালিক হতে পারতেন। সেটা কিন্তু অনেকই হয়েছে, কিন্তু রুহুল আমিন গাজী সেখানে তিনি সবসময় আপোষহীন থাকতেন। সাদাকে সাদা, কালোকে কালো বলার যে সাহস সাংবাদিকতার জন্য প্রয়োজন, সেটা রুহুল আমিন গাজীর মধ্যে ছিল, যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। অত্যন্ত অসুস্থ রুহুল আমিন গাজী ভাই, আপনারা জানেন, যখন তাকে গ্রেপ্তার করা হয় আমরা বিবৃতি দিলাম, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। দুর্ভাগ্য হলো সত্য, এত সুস্থ একটা রোগীকে শেখ হাসিনা মায়া দেখাননি। আমরা সরকার প্রতি তৎকালীন সাংবাদিকদের কাছেও ধর্ণা দিয়েছে, চেষ্টা করেছে, তাদেরকে চেষ্টা করেছেন, কিন্তু শেখ হাসিনার কারণে সেদিন রুহুল আমিন গাজী ভাইকে আমরা মুক্ত করে আনতে পারিনি। এর মূল কারণ ছিল রুহুল আমিন গাজী ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। রুহুল আমিন গাজীটা আপোষ করে চললে সরকারের সাথে তাদের জেলে যেতে হতো না, এসডব্লিউ মুক্তি পেতেন। যেহেতু তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোচ্চার ছিলেন, বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাগরুনি হত্যার ব্যাপারে রুহুল আমিন গাজী অত্যন্ত সোচ্চার ছিলেন। এবং উনি মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগরুনি হত্যার বিচারের দাবিতে একটা সমাবেশ করেছিলাম, যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন।
জেল থেকে বের হওয়ার পর আপনারা দেখেন, আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন, হয়তো বয়ে অথবা আপোষকারী মনোভাবের কারণে। কিন্তু রুহুল আমিন গাজী জেলখানা থেকে বের হয়ে কয়েকটা দিন হসপিটাল ছিলেন, এরপরে কিন্তু রাজপথে নেমে এসেছেন। আমাদের প্রতিটা সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন। যেখানে আমি আবার বলি, ভর্তি অফিসে ওয়েজ ভোট দিচ্ছে না, যেখানে সাংবাদিক চাকরিচ্যুত হচ্ছে, যেখানে সাংবাদিক বেতন পাচ্ছে না, অন্যরা গেল কি গেল না তিনি দেখতেন না। তিনি কিন্তু আগেই ছুটে যেতেন সেখানে দাবি আদায়ের জন্য। গাজী ভাই এইসব প্রশ্নে যখন এগিয়ে যেতেন, তার পিছনে কি আছে না সেটা কিন্তু দেখতেন না, উনি সামনে এগিয়ে যেতেন। 50 জনের মিটিংয়ে যেমন বক্তৃতা করতেন, 50,000 লোকের মিটিংও তিনি বক্তৃতা করতেন। কে আছে নাই, হুট করে ক্লাবে আসে আমরা প্রোগ্রাম হয়তো লোকজন হয়নি, 20-25 জন, এই চলো রাস্তায় নেমে যেতেন। এখন আমরা এরকম ত্যাগী নেতা খুব কমই দেখি। শেখ হাসিনা পলায়নের আগে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করলেন, ঢাকার রাজপথ লাল লাল হয়ে গেল রক্তে। সেই সময় 4 তারিখ হাসিনার পতনের আগের দিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের একটা সমাবেশের আহ্বান করেছিলাম। প্রায় 2000 পেশাজীবী সেদিন জড়ো হয়েছিল। গাজী ভাই কিন্তু তখন অসুস্থ। এই অসুস্থ অবস্থায় 4 তারিখে তিনি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানের পুরো ভাগে উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। দুই দিক থেকে গুলি আটকে আসছেন, একদিকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা, আরেকদিকে হাসিনার সেই পুলিশ এবং ঠেঙ্গারে বাহিনী গুলি ছুটছিল, টিয়ার সেল মারছিলেন। একটা রণক্ষেত্রে পরিণত হল প্রেস ক্লাবের সামনে। সেদিন রুহুল আমিন গাজী সেখানে দাঁড়িয়ে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, এটা ভুলার নয়। সেদিন সারা বাংলাদেশে কোথাও কাউকে নামতে দেওয়া হয়নি, প্রেস ক্লাবের সামনে পেশাজীবীরা নেমেছিলেন রুহুল আমিন গাজীর নেতৃত্বে। আজকে সরকার, ফেসিবাদের পথের এই সরকার যে ক্ষমতাসীনের পিছনে রুহুল আমিন গাজীর অবদান কম নয়। 2013 সালের আরেকটা ঘটনার কথা বলি, এখানে আব্দুল ভাই ভালো করে সেটা জানবেন, শিকদার ভাই জানবেন। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের একটা কনফারেন্স ছিল, 144 জারি করেছে সরকার, প্রোগ্রাম করতেই দিবে না। সবাই একটু প্রোগ্রাম হবে কি হবে না, করবে এই দ্বিধাদ্বন্দ্বে। সেদিন রুহুল আমিন গাজী নিজে হুঙ্কার দিয়ে ঘোষণা করলেন 144 দ্বারা জারি করব, চীন মৈত্রীতে পেশাজীবী সমাবেশ হবে এবং সেখানে বেগম খালেদা জিয়া বক্তৃতা রাখবেন। তিনি সেটা করেছিলেন। সেদিন পুলিশকে হটিয়ে 144 দ্বারা ভঙ্গ করে সেদিন 2013 সালে চীন মৈত্রী সম্মেলন করে পেশাজীবীদের মহাসমাবেশ সেদিন করেছিলেন এবং সেখানে বেগম খালেদা জিয়া বক্তৃতাই করেছিলেন। আরেকটা কথা বলি, এই প্রেস ক্লাব যখন দখলদার বাহিনী দখল করে নিল, সে সময় খালেদা জিয়ার এখানে একটা ইফতার পার্টি হওয়ার কথা ছিল, আমরা প্যান্ডেল করলাম। পরের দিন প্রোগ্রাম, আগের দিন রাতের বেলায় প্যান্ডেল ভেঙে দেওয়া হলো। আমরা হতাশ। রুহুল আমিন গাজী বলে প্রোগ্রাম হবে, খালেদা জিয়া বক্তৃতা দেবে। আমরা সে সুপ্রিম কোর্টের হল রুমে, অডিটোরিয়ামে সেখানে সেদিন প্রোগ্রাম করেছিলাম। খালেদা জিয়া সেখানে বক্তৃতা করেছিলেন। অসীম সাহসী নেতা আমরা আর পাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সবশেষ যেটুকু বলি, রুহুল আমিন গাজী ছিলেন একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। মাসের বিপদ আপদে সবার আগে ছুটে যেতেন। যে কথাটি বলছিলাম, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। নত করলে তো হাসিনের সাথে আপোষ করে বাইরেই থাকতে পারতেন, ভালোভাবে থাকতে পারতেন, জেলে যেতে হতো না। যে কথাটি বলছিলাম, তিনি প্রতিকূল পরিস্থিতিতে পেছনে কি আছেন সেটি খেয়াল রাখেননি, সব সময় সাহস নিয়ে সামনে এগিয়ে গেছেন। তার এই আদর্শগুলো আমাদের
সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য একটা প্রেরণা হয়ে থাকবে। আমরা আমাদের এই প্রাণপ্রিয় নেতার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করছি। এমন মহান রব্বুল আলামিনের কাছে আজকের এই দিনে আমরা তার ভক্ত অনুরক্ত, তার অনুসারীরা, তার সহকর্মীরা, তার পরিবারের সদস্যরা যারা আছে সবার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন ওনাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করে। আমিন। আপনাদের সবাইকে অবনত